নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় অমর একুশে কিভাবে পালিত হলো বাংলাদেশে। আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে একুশের প্রথম প্রহরে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 20শে ফেব্রুয়ারি রাত 12টার ঠিক পরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা নিবেদন করেন, এর যে একটা দীর্ঘদিনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হচ্ছে যে ঠিক তার পরেই অর্থাৎ মিনিট খানেক পরেই সরকার প্রধান তিনিও শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপর রাষ্ট্রপতি এবং সরকার প্রধান আগে পিছে দাঁড়িয়ে তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এটাই কিন্তু বিগত 53 বছর অর্থাৎ 1972 সাল থেকে এইভাবেই বাংলাদেশে ভাষা দিবস অর্থাৎ মাতৃভাষা দিবস, সেই মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের এভাবেই শ্রদ্ধা জানানোর একটা রীতি তৈরি হয়েছিল। সেই রীতি থেকে বাংলাদেশ গতকাল সরে গেল মাত্র একজন ব্যক্তির সিদ্ধান্তে। তার নাম মোহাম্মদ ইউনূস। তিনি এখন বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা। তিনি গতকাল রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা জ্ঞাপন করেন তখন মোহাম্মদ ইউনূস আসেননি। মোহাম্মদ ইউনূস এসছেন রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা হওয়ার পর প্রায় মিনিট 7 অনুষ্ঠান কার্যত স্থগিত ছিল। আবার প্রধান উপদেষ্টা আসেন, তারপর তিনি পুষ্পস্তবক দেন এবং তারপর তিনি ফিরে যান। এই ছিল দৃশ্য। আপনারা যদি খুব নিখুঁতভাবে আরও একবার ভিডিও দৃশ্যগুলি পর্যবেক্ষণ করেন তাহলে লক্ষ্য করবেন যে শুধুমাত্র ইউনূস ব্যক্তিগতভাবে যে রাষ্ট্রপতি থাকাকালীন এলেন না তা নয়, সরকারের একটা সিদ্ধান্ত ছিল যেটা বিভিন্ন ঘটনাবলী থেকে প্রস্ফুটিত হলো, যে সরকারের একটা সিদ্ধান্ত ছিল রাষ্ট্রপতিকে যতটা সম্ভব অপমান করা, অমর্যাদা করা, অসম্মানিত করা, এটাই ছিল সরকারের কর্মসূচি। আমি কথাটি কেন বলছি, কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠান, এটার মূল আয়োজক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিনের রীতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি অতিথিদের, বিশেষ করে প্রধান অতিথি তাদেরকে তিনি বরণ করবেন, স্বাগত জানাবেন। গতকাল তাই হয়েছে। উপাচার্য তিনি রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন। কিন্তু রাষ্ট্রীয় কার্যক্রম অর্থাৎ এই যে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, এটি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম অর্থাৎ জাতীয় কর্মসূচি বা সরকারি কর্মসূচি সম্পর্কে বলা আছে পৃথিবীর সব দেশেই এই একই নিয়ম। যেখানেই প্রধানমন্ত্রী কেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক বিশেষ ব্যবস্থা আছে, রাষ্ট্রপতি যেখানে সাংবিধানিক প্রধান, সেখানে এই রীতি অনুসরণ করা হয় যে রাষ্ট্রপতি যদি কোনো অনুষ্ঠানে যান এবং সেখানে যদি সরকার প্রধানও উপস্থিত থাকেন, তাহলে সরকার প্রধান অন্তত দরকার হলে 5 মিনিট কি 2 মিনিট আগে হলেও সরকার প্রধান আগে সেখানে পৌঁছবেন এবং রাষ্ট্রপতি এলে তিনি রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। আবার রাষ্ট্রপতিকে যথাযথ মর্যাদার সহকারে তাকে বিদায় জানানো, এটাও সরকার প্রধানের কর্তব্যের মধ্যে পড়ে। এটাই গোটা পৃথিবীর নিয়ম, বাংলাদেশও তার বাইরে ছিল না। কিন্তু গতকাল যেটা আমরা দেখলাম যে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য মোহাম্মদ ইউনূস ছিলেন না। শুধু তিনি ছিলেন না তাই নয়, তার যে উপদেষ্টা মণ্ডলী, সেই উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য তারাও তখন শহীদ মিনারে উপস্থিত ছিলেন। তারা কেউ কিন্তু রাষ্ট্রপতিকে স্বাগতও জানাননি বা বিদায় জানানোর সময় তাকে বিদায় জানানো এটাও কিন্তু তাদের করতে দেখা যায়নি। তারা নীরব দর্শকের মতো স্থির হয়ে তাকিয়েছিলেন এবং তারা কেউই রাষ্ট্রপতির দিকে তাদের দৃষ্টি ছিল না। অর্থাৎ খানিকটা সম্মিলিতভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে অসম্মান করা, বর্জন করা এবং একটা বার্তা দেওয়া যে আপনি এখন এই সরকারের জন্য একটা উৎপাত। এই যে বিষয়টি আমি আজকে একটু আলোচনা করতে চাই। তো আমি প্রথমে এইটা বলি যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতের নাগরিক। বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রমে কি বিঘ্ন ঘটেছে, কে কাকে অসম্মান করেছে, এই নিয়ে আমি কেন ভিডিওর জন্য এত কথা বলতে যাচ্ছি এই জন্যে যে 21শের যে অনুষ্ঠান অর্থাৎ অমর 21শের যে অনুষ্ঠান, এটা কিন্তু শুধুমাত্র এখন আর
কেন কোনোদিনই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার কারণ এটা এমন একটা দিন যেখানে একটা ভাষাকে কেন্দ্র করে একটা জাতিসত্তার জন্ম নিয়েছে এবং শেষ পর্যন্ত একটা দেশের জন্ম নিয়েছে। আমরা সবাই জানি যে ৭১-এর মুক্তিযুদ্ধের গোড়ার বিষয়টি যদি আমরা বলি যে বাংলাদেশ যদি একটি সন্তান হয়, একটি শিশু হয়, তাহলে তার ভ্রূণ কিন্তু তৈরি হয়েছিল ৫২-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। কারণ ভাষা আন্দোলনই পরবর্তীকালে স্বশাসন এবং অসহযোগ আন্দোলন এবং যা শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত মুক্তি এবং স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন, সেটি কিন্তু ভাষা আন্দোলনের ধারাবাহিকতা। অর্থাৎ ভাষা আন্দোলনটি যদি না হতো, বাংলা ভাষার জন্য বাঙালি এইভাবে যদি প্রাণ না দিত, তাহলে তার এই চেতনা, তার এই আত্মমর্যাদা বোধ এ কোনো কিছুই দেখা দিত কিনা, আসতো কিনা, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। অতএব ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের সঙ্গে গোটা বিশ্বের বাঙালি যে যেখানে আছে সকলের কিন্তু একটা আত্মিক সম্পর্ক এই ভাষা দিবসের সঙ্গে। স্বভাবতই বাংলাদেশে যেভাবে গতকাল ঘটনাটি ঘটেছে, আমরাও সেই ব্যাপারে উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন আমরা এই জন্যে যে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রমে কি বিঘ্ন ঘটলো সেটা আমাদের উদ্বেগের কারণ। এটা আর ৫টা ঘটনা হলে হয়তো এতটা আমরা উদ্বিগ্ন হতাম না। উদ্বেগ এই কারণে যে রাষ্ট্রপতি তিনি এখানে আসলে সেই যে রাষ্ট্র, অর্থাৎ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে রাষ্ট্রের জন্ম হলো, সেই রাষ্ট্রের তিনি এখানে প্রতিনিধি। হতেই পারেন যে তিনি শেখ হাসিনার দলগত দলদাস ছিলেন, হতেই পারে, এই অভিযোগগুলোকে নস্যাৎ করার কোনো উপায় নেই। হতেই পারেন তিনি অনির্বাচিত, বাস্তবেও তাই, তার বিরুদ্ধে কোনো প্রার্থী ছিলেন না, এগুলি সবই ঠিক। কিন্তু এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। ফলে একটা রাষ্ট্রীয় কার্যক্রমে তার যে সম্মান প্রাপ্য সেটি কিন্তু তাকে না দেওয়া মানে বাংলাদেশ রাষ্ট্রটিকে আপনি অসম্মান করলেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গতকাল যা করেছেন সেটি একটি চূড়ান্ত অপরাধ, জাতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং একটা অপরাধ, যে অপরাধের একমাত্র সাজা হতে পারে হচ্ছে ক্ষমা প্রার্থনা। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের ক্ষমা চাওয়া উচিত যে এই রকম একটি ঘটনা ঘটে যাওয়ার জন্যে। আমরা বলছি না যে তিনি সবটাই হয়তো সচেতনভাবে করেছেন কি করেননি, এটা নিয়ে অনেক বিবাদ হতে পারে, কিন্তু একটা সরকার শুধুমাত্র তো একজন ব্যক্তি নয়। ফলে যখন এত কিছু ঘটেছে তখন বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত বিষয় ছিল যে এইভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে অসম্মান করা হবে এবং বার্তা দেওয়া হবে যে আপনি এবার পদত্যাগ করে চলে গেলে পরেই আমরা বাঁচি, আপনি আমাদের কাছে একটি উৎপাত স্বরূপ। ঘটনা হচ্ছে যে এই যে ক্ষুদ্র রাজনীতি, সংকীর্ণ রাজনীতি, এই রাজনীতির জন্যে ভাষা দিবসটিকে বেছে না নিলেই কি হতো না? আরও অনেক দিন আছে রাষ্ট্রপতির প্রতি অনাস্থা জ্ঞাপনের। পূর্ণ স্বাধীনতা প্রত্যেক নাগরিকের আছে। কেউ বলতেই পারে যে এই রাষ্ট্রপতিকে আমি চাই না। গতকাল যে ঘটনাটা ঢাকাতে আরও খুব গোটা বিশ্বের নজর কেড়েছে, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি যখন সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন তখন অদূরেই কিছু লোক তার বিরুদ্ধে স্লোগানবাজি করছিল। এটাও কিন্তু সরকার যদি মনে করত যে এই ধরনের কর্মসূচি এখানে হতে দেওয়া যাবে না, তার কারণ এটা অমর ২১-এর প্রোগ্রাম, ফলে এখানে আর কেউ কোনোভাবে দাবি দাওয়া স্লোগানবাজি করে এই অনুষ্ঠানের যে মর্যাদা সেই মর্যাদাকে হানি করুক, এটা সরকার চায় না। তাহলে সরকার কিন্তু এই যে আন্দোলনকারী বা তথাকথিত প্রতিবাদকারী তাদেরকে বলতেই পারতো, তাদেরকে উঠিয়ে দিতে পারতো। আমরা তো প্রায় রোজই খবরের কাগজে দেখছি যে চাকরি প্রার্থীরা তাদের যে সমাবেশ, তাদের যে অবরোধ, সেগুলি তুলতে কীভাবে জল কামান ব্যবহার করা হচ্ছে, টিয়ার গ্যাস ব্যবহার করা হচ্ছে, নানানভাবে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে, নানানভাবেই কিন্তু আন্দোলনকারীদের দমন করা হচ্ছে। এমন নয় যে ৫ই আগস্টের আগে পর্যন্ত ঢাকায় আন্দোলন হতো এবং তার আগে পর্যন্ত সেখানে পুলিশ নিপীড়ন নির্যাতন চালাতো, ব্যাপারটা কিন্তু এমন নয়। মোহাম্মদ ইউনূসের এই যে ৭ মাস হতে চলল, এই ৭ মাসেও কিন্তু অনেক ঘটনা আছে যেখানে অবরোধকারী, প্রতিবাদকারী আন্দোলনকারীদের উপরে নির্মমভাবে পুলিশ লাঠিপে চালিয়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, সাউন্ড গ্রেনেড চালিয়েছে, জল কামান ব্যবহার করেছে, সবই করেছে। এই মুহূর্তেও ঢাকা সহ বিভিন্ন শহরের হাসপাতালে এরকম বেশ কিছু আহত ব্যক্তি আছেন যারা ইউনূস জমানায় পুলিশের দ্বারা আক্রান্ত। ফলে যে আন্দোলনকারীরা এই ভাষা দিবসের
উদযাপনের মুহূর্তে রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগানবাজি করছিলেন, তাদেরকে কিন্তু সরকার চাইলে পরে মৃদু বলপ্রয়োগ করেই সরিয়ে দিতে পারত। তার কারণ তারা আচমকা কোনো কর্মসূচি নেননি। দুদিন আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে মোহাম্মদ সাহাবউদ্দিন তিনি 21-এর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করুন, শ্রদ্ধা জানান, এটা আমরা চাই না। কারণ তিনি শেখ হাসিনার দ্বারা নির্বাচিত মনোনীত রাষ্ট্রপতি, ফলে তাকে চাই তিনি বঙ্গভবন থেকে চলে যান। দাবিটা নতুন নয়। 5ই আগস্ট যখন পালাবদল হলো তখন যে দাবিগুলি সামনে আনা হয়েছিল তার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল। যদিও পরবর্তীকালে সরকার অনুধাবন করেছে যে কাজটি খুব সহজ নয়। কেন সহজ নয়? তার কারণ রাষ্ট্রপতির সাংবিধানিক যে পদ্ধতি, তাতে রাষ্ট্রপতিকে যদি নিন্দা করতে হয় তার আচরণের জন্যে, তাহলেও সংসদে 2/3 সাংসদের অনুমোদন দরকার। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কোনো সংসদ নেই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে আসার পর সেদিনই সন্ধেবেলা রাষ্ট্রপতি তৎকালীন যে সরকার যারা দায়িত্বে ছিলেন তাদের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছিলেন। নিয়ম হচ্ছে রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করেন বা সরে যান কোনো কারণে, তাহলে জাতীয় সংসদের স্পিকার তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। কিন্তু শিরিন শারমিন চৌধুরী, যিনি এর আগে স্পিকার ছিলেন, তিনিও পদত্যাগ করেছেন। ফলে এই মুহূর্তে জাতীয় সংসদের কোনো স্পিকার নেই, এমনকি ডেপুটি স্পিকার তিনি কারাগারে বন্দী। স্বভাবতই শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোটা সাংবিধানিকভাবে সরকারের হাতে কোনো উপায় নেই। সে কারণেই চেষ্টা করা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে রাষ্ট্রপতি নিজেই তার মান সম্মান রক্ষার্থে নিজেই নীরবে সরে যান। তারপর তাদের পছন্দের রাষ্ট্রপতিকে তারা কিভাবে নির্বাচিত করবেন তার অনেক পন্থা পদ্ধতি, এবং তো আমরা দেখেওছি যে সুপ্রিম কোর্ট তারা সরকারের পছন্দসই সিদ্ধান্ত দেওয়ার জন্য একেবারে সিদ্ধহস্ত। ফলে নতুন রাষ্ট্রপতি বেছে নেওয়াটা খুব কঠিন কিছু হবে না। স্বভাবতই একটা বড় প্রশ্ন উঠেছে যে গতকাল যেভাবে রাষ্ট্রপতিকে অমর্যাদা করা হলো, অসম্মান করা হলো, সেটা উদ্দেশ্যটা কি? তার কারণ একটি সংগঠন, তাদের সঙ্গে দেখা গেল সরকারের ভাবনা চিন্তা কর্মসূচির কোনো ফারাক নেই। সরকারও একইভাবে বার্তা দিল যে শাহাবুদ্দিন চুপ্পু এবার সরে গেলে ভালো হয়। কিন্তু রাজনীতির এটাতে গেল রাজনীতির সমীকরণ, রাজনীতিকেরা রাজনীতি করবেন, এটার মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু এই রাজনীতি করার জন্যে যে পদ্ধতিটি অনুসরণ করা হলো, সে কারণে আমরাও এটা নিয়ে বিচলিত, ব্যথিত। সেটি হচ্ছে যে 21-এর অনুষ্ঠানকে চূড়ান্তভাবে অমর্যাদা করা হলো। 21-এর শহীদদের যেভাবে মর্যাদা জানানো হতো, অর্থাৎ দেশের সাংবিধানিক প্রধান এবং সরকার প্রধান প্রায় একই সঙ্গে পুষ্পার্ঘ্য দিয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানাতেন, যে ভাবগম্ভীর পরিবেশ তৈরি হতো, সেখানেই কিন্তু একটা ছন্দপতন ঘটানো ঘটলো। এবং এই যে ছন্দপতন ঘটানো হলো, এটা আসলে এই ভাষা দিবসের গুরুত্বকেই খাটো করলো। এবং আপনারা দেখবেন যে এইভাবে যখন রাষ্ট্রীয় স্তর থেকে এই রকম দিনগুলির গুরুত্বকে খাটো করা হয়, লঘু করা হয়, তার পারিপার্শ্বিক নানান প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বাংলাদেশে আজকে, অর্থাৎ এই যে শুক্রবার আমরা যখন ভিডিও করছি, আমার কাছে খবর এলো যে বরিশালে একটা গানের দলকে কিভাবে আক্রমণ করা হয়েছে। কুমিল্লাতে একটি শহীদ বেদি ভেঙে দেওয়ার ঘটনা খবর পাওয়া যাচ্ছে। চট্টগ্রামে একটি গানের অনুষ্ঠানে শিল্পীর ওপরে আক্রমণ হয়েছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ 21কে কেন্দ্র করে বাঙালি জাতির আজ এত বড় একটা অর্জন, একটা দেশ তারা অর্জন করলো, সেই 21কে কিভাবে খাটো করা হচ্ছে, 21-এর গুরুত্ব কিভাবে ভুলুণ্ঠিত করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে তার জন্যে প্রধান কারিগরের ভূমিকায় হাজির হয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্বভাবতই আরও অনেকের মতো আমরাও বলি যে যা হওয়ার হয়েছে, ভাষার প্রতি, জাতির প্রতি এবং মাতৃভাষা অর্থাৎ মায়ের প্রতি যদি কর্তব্য, দায়িত্ব, তার মর্যাদা রক্ষা করতে হয়, তাহলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একেবারে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। এটাই স্বঘোষিত সাজা হিসেবে তিনি গ্রহণ করতে পারেন যে আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, এটাই হোক আমার সাজা, আমি ক্ষমা প্রার্থী। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।